ইস্টবেঙ্গলে কেন ইনভেস্টর থাকে না? আজকে আমি আমার আগে যে একটা ছোট্ট অডিও প্রকাশ করেছিলাম ইস্টবেঙ্গল সংক্রান্ত, ইস্টবেঙ্গলের যে হায়ারিং ম্যানেজমেন্ট শেষ হয়ে বদলে গেছে সে সংক্রান্ত। তো সেখানে দেখলাম একজন জিজ্ঞেস করেছে যে একটু বলুন যে ইস্টবেঙ্গলে ইনভেস্টর কেন থাকে না। তো এই বিষয়টা নিয়ে আগে আমি আমার চ্যাট ফোরামে আলোচনা করেছি, কিন্তু আলাদা করে অডিওতে বলা হয়নি। তো প্রথমত, আপনি যখন বলছেন যে ইনভেস্টর কেন থাকে না, সেটা নিশ্চয়ই কিছু একটা সাপেক্ষে বলছেন। আপেক্ষিক, তাই তো? এটা রিলেটিভ। তাহলে আপনি কিসের রিলেটিভ? ধরে নিচ্ছি আপনি মোহনবাগানের সাপেক্ষেই বলছেন। আচ্ছা, আলোচনাটা করা যাক, মানে ইনভেস্টর কেন থাকে না, নাকি এটা একটা ভুল ধারণা, এটা বোঝা দরকার আছে। প্রথমত, ইনভেস্টার ইনভেস্টার শব্দটা নিয়ে একটু বসা যাক বা আলোচনা করা যাক। ইনভেস্টার মানে কি? ইনভেস্টার মানে যে ইনভেস্ট করে, যে টাকা দেয়। তো যে কোনো একটা সংস্থা চালাতে গেলে আপনার টাকা লাগবে। ইস্টবেঙ্গল জবে থেকে তৈরি হয়েছে 1920 সাল থেকে, তবে থেকে ইস্টবেঙ্গল ক্লাবটা চলেছে, মানে কারু না কারু অনুদানে, তাদের ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশনে ক্লাবটা চলেছে, ফান্ডিং কেউ না কেউ করেছে। এবার ইনভেস্টার কথাটা একটুখানি আধুনিক, মানে তার সাথে কোম্পানি ফরমেশনে জড়িত। কোম্পানি ফরমেশন মানে জবে থেকে ফিফা বা এফসি লাইসেন্সিংয়ের ব্যাপারটা আনলো, একটা ক্লাব লাইসেন্সিং, একটা কোম্পানি চালাবে, কোম্পানি ব্যাপার। তখন থেকে ইনভেস্টার কনসেপ্টে এলো যে কোম্পানি হলে তো তার শেয়ার হোল্ডার থাকবে। তো শেয়ার হোল্ডার মানে কি, আমরা ধরে নিলাম এরা ইনভেস্টার, যারা শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডিং করছে, তারাই মোটামুটি অর্থ বিনিয়োগ করছে বা ইনভেস্ট করছে। তাহলে এই আধুনিক কোম্পানি ফরমেশন, এইটা কিন্তু মোটামুটি আপনার যবে থেকে বিজয় মালিয়া এলো বাজারে, তবে থেকে এই কনসেপ্টটা এলো। বিজয় মালিয়ায় দুটো কোম্পানি, দুটো সংস্থা, একটা কিংফিশার সংস্থা, একটা ম্যাকডোয়েল সংস্থা, এই দুটো সংস্থা থেকে কলকাতার দুটো ক্লাবকে ফান্ডিং করতে শুরু করলো কোম্পানি মানে স্ট্রাকচারে। কিংফিশার কোম্পানি ফান্ডিং করলো ইস্টবেঙ্গলকে, ম্যাকডোয়েল ফান্ডিং শুরু করলো মোহনবাগানকে। এই সমীকরণটা বেশ কয়েক বছর চললো, মানে ইনভেস্টার কনসেপ্ট কিন্তু ঢুকে গেছে। কিংফিশার অনেক দিন ছিল ইস্টবেঙ্গলের সাথে। কিংফিশার যতদিন ছিল তার থেকে কম দিন ছিল কিন্তু ম্যাকডোয়েল। একটা সময় ম্যাকডোয়েল সরে যায়, সে বিভিন্ন কারণে। তার মানে কি, টেকনিক্যালি ইনভেস্টারের ব্যাপারে প্রথমে পিছিয়ে পড়লো কিন্তু মোহনবাগান। ইস্টবেঙ্গলের ইনভেস্টার কিংফিশার সংস্থাটা কিন্তু বেশি দিন ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত ছিল মোহনবাগানের তুলনায়। ঠিক আছে, মানে মোহনবাগান পিছিয়ে পড়লো ইনভেস্টারের ব্যাপারে। তারপর কিংফিশার যখন চলে গেল, তখন নিতু কাকে নিয়ে এলো ইনভেস্টার হিসেবে? কোয়েসকে নিয়ে এলো। কোয়েস 2 বছর ছিল। তো কোয়েস আসার পর কোয়েসের যে প্রধান, ভদ্রলোকের নামটা মনে পড়ছে না, অনিল কি যেন, মানে ভুলে গেছি নামটা। তো ওনার সাথে ঘটনাচক্রে মানে আমার লিঙ্কডইন মারফত আলাপ হয়েছিল। তো উনি তখন ওনাদের যে ভিপি, ভাইস প্রেসিডেন্ট সংস্থার, একটা সংস্থা অনেকগুলো ভিপি আছে, আমি জানি না কোন এদের কটা ভিপি ছিল, কিন্তু যেই ভিপি ইস্টবেঙ্গলে ফুটবল নিয়ে নাড়াচাড়া করতো, তাকে বললো আমার সাথে যোগাযোগ করতে। তখন আমি বিদেশে রয়েছি, মানে আমি বেশ কয়েকবার বিদেশে দেশে অনেক করেছি, কিন্তু তখন আমি ঘটনাচক্রে বিদেশেই থাকি। তো উনি আমার সঙ্গে যোগাযোগ করলেন, ওনার নাম আর বলছি না এখন, ব্যাঙ্গালোরে বসতেন ওদের অফিসে। তো উনি ক্লাবটা চালাতেন। আপনারা যে সঞ্জিত সেন বলছেন যে সিও, সে মানে ছিল এক খাতায় কলমে ছিল, কিন্তু প্রক্ষান্তর মানে অ্যাকচুয়ালি কিন্তু ডিফ্যাক্টো ক্লাবটা চালাতেন সেই ভাইস প্রেসিডেন্ট ভদ্রলোক। তো উনি মাঝে মধ্যে আমায় হোয়াটসঅ্যাপ কল করতেন, করে এটা সেটা আলোচনা করতেন, মানে এই কিছু কনসেপ্ট বা আইডিয়া যদি পাওয়া যায় কিছু। তো একটা সময় আমার মনে হলো, কয়েকদিন কথাবার্তা বলেই, যে ওনারা না ঠিক কন্টিনিউ করবেন ইস্টবেঙ্গল। এটা আমি কিন্তু আমার চ্যাট ফোরামে অনেকদিন আগে এটা বলে দিয়েছিলাম, মানে তখনই বলেছিলাম। তো কন্টিনিউ করবেন না, কথাবার্তা থেকে তো বোঝাই যে মাঝে মধ্যে কল টল করতেন আমাকে।
তো পরবর্তীকালে নিতু কিন্তু এইটা বলেছিল যে কোয়েস থাকতে চাইছে না আফটার 2 ইয়ার্স, এবং সেটা নিতু ঠিকই বলেছে। কিন্তু নিতু এত বোকার মতন এত অনেক কাজকর্ম করেছে যে ও ক্রেডিবিলিটিটা আর নেই বাজারে। মানে ও যাই বলে, ও যদি বলে কালকে শনিবার, অনেকে বিশ্বাস করবে না, বলে নিতুদা বলছে, অনেকে আবার লিটুদা লিটুদা এসব বলে, সাহিংসা বলে অনেকে, অনেকে কী যেন ক্লাবের কী একটা যেন, মানে সব জানতে এরকম মাথায় আসছে না, এসব বিভিন্ন উপাধি রয়েছে নিতুর। তো মোটামুটি নিতু বাজারে ক্রেডিবিলিটি খুব খারাপ। তাই নিতু যখন বলল যে কোয়েস থাকতে চাইছে না সেকেন্ড ইয়ারে, বা থাকতে চায়নি সেকেন্ড ইয়ারে, ওর কথা কেউ বিশ্বাস করেনি। কিন্তু এই যে ভদ্রলোক, যে ভাইস প্রেসিডেন্ট যিনি ক্লাবটা চালাতেন, ইস্টবেঙ্গল ক্লাবটা চালাতেন ব্যাঙ্গালোরে বসে, ওনার কথাবার্তা থেকেই বুঝেছিলাম যে ওনারা থাকতে চাইছে না। তখন ওই ইস্টবেঙ্গল সে ক্লাব জোটের সঙ্গে ঢুকে গেছে, আইএসএল খেলবো না এরকম একটা 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 জোটের মধ্যে ঢুকে গেছে। তখন কিন্তু অলরেডি এরা ঠিক করে ফেলেছে যে এরা খেলবে না আইএসএল সেকেন্ড ইয়ারে। এবং আমি এটা আরও বেশি জানি যে তার কারণ হচ্ছে তখন একটা ওই মানে কিট স্পন্সর নিয়ে একটা কথাবার্তা চলছিল। তো আমাকে ওই সিইও ভদ্রলোক ওই ভিপির মাধ্যমে একটা এক্সেল শিট আমাকে পাঠিয়েছিলেন যে ক্লাবের কিট, যেই কত সেট কিট ঠিক লাগবে। তো সেখানে আমি দেখেছিলাম ওই যে লিগ, মানে লেখা তো থাকে যে সিনিয়র টিমের জন্য এত সেট, এই টিমের জন্য এত সেট। তো সেখানে লেখাই ছিল আই লিগের জন্য এত সেট লাগবে। তাই আমি বলেছিলাম ভাইস প্রেসিডেন্ট মহাশয়কে যে এই ধরনের ডকুমেন্ট যদি বাজারে বেরোয়, তো লোকে তো বলবে আপনারা আইএসএল খেলতে চান না, আপনারা তো লিখেইছেন এখানে আই লিগ খেলতে চান। তো বলে এইটা কেন হয়েছে, এটা দেখে নিচ্ছি ব্যাপার স্যাপারগুলো। আমি বললাম না, এই ধরনের জিনিসপত্র বাজারে লিক করবেন না, মানে লোকে জানবে যে আপনারা সত্যি সত্যি আইএসএল খেলতে চান না। তো 2 বছরের পর ওরা কন্টিনিউ করেনি। মোহনবাগানে আসা যাক, মোহনবাগানে এখন কোথায় দাঁড়িয়ে। মোহনবাগান কিন্তু তখনও কোনো স্পন্সর বা ইনভেস্টার পায়নি। আমরা জানি ওদের ক্লাবটা চলেছে কীভাবে চলেছে, একটা আন্দাজ আছে। কিন্তু তবে মোহনবাগান এখনও পিছিয়ে রয়েছে। মানে ম্যাকডোয়েল আগে ড্রপ আউট করলো, কিংফিশার চললো, ইস্টবেঙ্গল যখন কোয়েসকে পেলো তখনও মোহনবাগান কাউকে পায়নি। না পাওয়াটা কিন্তু কোনো ক্রেডিটের মধ্যে পড়ে না। মানে মোহনবাগান অনেক সময় বলতে থাকে না, ইস্টবেঙ্গলে তো ইনভেস্টার আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে। মোহনবাগানে না, এই যে আসছে না, এটা কিন্তু ডিসক্রেডিটের মধ্যে পড়ে। এটা কোনো ক্রেডিটের ব্যাপার না যে দেখো ইস্টবেঙ্গলে এলো চলে গেল, আমাদের দেখেছো তো আমাদের এলোই না। এই না আসাটা কিন্তু জিরো জিরো মার্কিং। আপনি পরীক্ষায় গিয়ে আপনি ভুল অঙ্ক করলেও জিরো পাবেন, আপনি পরীক্ষাতে স্কিপ করে গেলেও জিরো পাবেন। তো মোহনবাগান কিন্তু এখানেও পিছিয়ে গেল। ইস্টবেঙ্গল তাও তো 2 বছরের জন্য ছিল কোয়েস, এবং কোয়েস থাকতো না। কোয়েস কেন এসছিল, মানে ওদের ইন্টারনালি অনেক প্রবলেম হয়েছিল বোর্ডে, যে তোমার কেন ফুটবলের দিকে যাচ্ছে। ওদের যে বিজনেস, ওদের যে বিজনেস মডেল, যেখানে ওরা ব্লু কলার স্টাফ মোটামুটি সাপ্লাই করে, হোয়াইট কলারও না, ব্লু কলার স্টাফ, মানে যারা আপনার কলকারখানায় কাজকর্ম করে, যে হ্যান্ডস অন ওয়ার্কার বা লেবারার, সেই ধরনের শ্রমিকদের তারা সাপ্লাই করে মোটামুটি। তো তার সাথে ফুটবলের কোনো সম্পর্ক নেই। এমন না যে ফুটবল ব্র্যান্ডিং করে সেই ব্যবসায় কোনো লাভবান হয়। আমি সত্যি নিজেই জানি না আজ পর্যন্ত কোয়েস কেন এসেছিলো ফুটবলে। আপনার তো কিছু একটা মডেল থাকা দরকার। ধরুন আপনি কোকা কোলা, আপনি একটা বেভারেজ বিক্রি করেন, বেভারেজটা শরীরের পক্ষে ক্ষতিকর, কিন্তু আপনি ফুটবলের মাধ্যমে সেটা বিক্রি করেন অ্যাজ ইফ যেন খেলে আপনি ভালো শরীর স্বাস্থ্য হবে। যে কোনো ধরনের কার্বোনেটেড ড্রিঙ্ক শরীরের পক্ষে ক্ষতিকারক, কিন্তু কার্বোনেটেড ড্রিঙ্কগুলোই দেখবেন বা ফাস্ট ফুডগুলো এরা স্পোর্টস স্পন্সর করে। এটা কনফ্লিক্ট বা কন্ট্রাডিক্টরি, মানে এইগুলো খেলে আপনার শরীর খারাপ হবে, আর এরাই আবার যতটা যে স্পোর্টস ইভেন্টগুলোকে স্পন্সর করে। তো কোয়েস ইস্টবেঙ্গলের সাথে বা ফুটবল থেকে কী ধরনের ব্র্যান্ডিং পেয়ে তো আমার কোনো আইডিয়া নেই। তো ওরা চলে গেল। এইবার এলো আপনার আগের সরকারের যে মুখ্যমন্ত্রী ছিলেন, তার বদান্যতায় বা তার কোলাবোরেশনে, তার সহায়তায় এলো সিমেন্ট কোম্পানি। এই সিমেন্ট কোম্পানির সাথে ওই তড়িঘড়ি কী সব ইনিশিয়াল চুক্তিতে রাজি হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা, পরবর্তীকালে তারা ভুল বুঝতে পারে করে তারপর তারা রাজি হয়নি পাকাপোক্ত চুক্তিতে সই করতে। তো সেই জন্য এই সিমেন্টের সাথে রিলেশনশিপটা 2 বছরের বেশি টেকেনি।
এখানে আপনারা বলতে পারবেন যে ক্লাব একটা জিরো পেলো বা একটা নেগেটিভ মার্কিং পেলো। এই সিমেন্ট ডিলটার ক্ষেত্রে এরা ঠিকঠাক করে শুরু থেকেই ব্যাপারটা নামাতে পারেনি। তারপর কী হলো, তারপর হলো ইমামি। আচ্ছা, আপনারা যে বলছেন ইমামি কিন্তু যায়নি টেকনিক্যালি। ইমামি কিন্তু শুরু থেকেই বলেছিল, আপনারা যদি একটু রিকালেক্ট করেন, গত বছরই তারা বলেছিল যে, এবং সেটা নিহিত আভাসও দিয়েছিল যে ওরা পুজো আচ্চানি থাকতে ভালোবাসে। তো অনেকে বলছেন যে মানে সরকারি পালা বদলের জন্য ওরা এরকম করেছে, তা নাও হতে পারে। কেননা গত বছর তখন থেকেই কিন্তু নিতু বলছিল, তার মানে কি অলরেডি ইমামি বলে দিয়েছিল যে দেখো বাপু, মানে এই মরশুমের পর কিন্তু আমরা তোমাদের 100% ফান্ডিং করতে পারবো না, মানে নট ইভেন 90%। তো এখন মিডিয়ার যেসব আলোচনা আমরা শুনছি সেখান থেকে মনে হচ্ছে অ্যারাউন্ড 20-25 কোটি টাকা ইমামি দেবে। এবার সেখানে ইমামি অ্যাজ এ ইনভেস্টার দেবে নাকি অ্যাজ এ স্পন্সর সেটা ক্লিয়ার নয়, কিন্তু এমন নয় যে ইমামি চলে গেছে। সুতরাং আপনি যদি বলেন কেন ইনভেস্টার চলে গেল, সেটা ঠিক হবে না। তাদের কন্ট্রিবিউশন বা তাদের ইনভলভমেন্টটা বাড়তে কমতেই পারে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি ভারতবর্ষে রয়েছেন, হ্যাঁ, এমন নয় যে ভারতবর্ষের ইকোনমিটা, অর্থনীতি ডাউন কিছু করছে, তাও তো নয়। ডোমেস্টিক ইকোনমি বলুন বা ইন্টারন্যাশনাল যে বিজনেস, ভারতের একটা সমস্যা রয়েছে এই মুহূর্তে। আপনারা দেখছেন তো ভারতের মুদ্রার পড়ে যাচ্ছে, মানে খুব র্যাপিডলি ড্রপিং করছে ভারতের যে মুদ্রা। ফরেন এক্সচেঞ্জ প্রবলেম হচ্ছে, বিভিন্ন সমস্যা চলছে। তো সেই সমস্যার দরুন এতটুকু তো হতেই পারে, ঠিক আছে, যে ইমামি তাদের ইনভলভমেন্টটা কমালো। এবং আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন মিডিয়া ক্লেম মারফত যে জুপিটার ওয়াগনস অনেকটা দেবে, আর কেউ দেবে কিনা জানি না। মোটামুটি কিন্তু আপনার যা বোঝা যাচ্ছে ভাবগতিক দেখে আপনার ফান্ডিংটা খুব একটা খারাপ হবে না, হয়তো আগের মরশুমে সমমানের হবে বা তাতে বেশি হবে। তো আপনি যদি এবার ভাবতে বসেন, মোহনবাগানের সাপেক্ষেও কিন্তু খুব একটা মানে যতটা ব্যাপারটাকে প্রচার করা হয় ততটা কিন্তু খারাপ নয় ইস্টবেঙ্গলের যে ইনভেস্টার রিলেশনশিপটা। প্রথমত যেটা বললাম কিংফিশারের ব্যাপারে, ম্যাকডওয়েলের থেকে ইস্টবেঙ্গলে গিয়ে, তারপর কোয়েস যখন এলো মোহনবাগান কিছুই পায়নি। ইস্টবেঙ্গল তাও 2 বছরের জন্য পেলো, মোহনবাগান পায়নি। আর কোয়েস এসেছিলো, কেন এসেছিলো, এটা আমি বরং বলবো নিতুর ক্রেডিট। নিতু তো অনেক ভুলভাল কাজ করে, নিতু বিশাল ইন্টেলেকচুয়াল লিডারও নয়, তার ফুটবলিং ইন্টেলেক্ট খুবই দুর্বল, এটা আমি বারংবার বলেও আসছি। কিন্তু আমি এটা বলবো নিতুর ক্রেডিট যে সামহাও কোয়েসকে ম্যানেজ করেছিল অন্তত 2 বছরের জন্য হলেও, যেখানে কোয়েসের বিজনেস মডেলের সাথে ফুটবলের কোনো সম্পর্ক নেই। মানে এমন না যে ইস্ট বেঙ্গল থেকে মাইলেজ পেয়ে সে বিশাল কিছু একটা বেনিফিটেড হবে বাজারে, যেমন একটা কমোডিটি প্রোডাক্ট হলে হয়। ইস্ট বেঙ্গল ব্র্যান্ডিংয়ের সাথে সে নিজেকে জড়িয়ে ফেলে, অনেক প্রচার হয় সেই প্রোডাক্টের। কিন্তু মানে কোয়েসের নাম জেনে কার কী উপকার হবে, মানে আমি কোনো দিনই বুঝিনি। তো এটা বরং বলো আমি নিতু বা ক্লাব কর্তাদের একটা ক্রেডিট যে কোয়েসের মতন কোম্পানির থেকে 2 বছরের জন্য টাকা আদায় করতে পেরেছিল তারা। শ্রী সিমেন্টটা অবশ্যই তাদের ভুল। তাহলে একটাই মোটামুটি ভুল করেছে কিন্তু। আর ইমামির ব্যাপারটা আপনারা এখন দেখছেন তো, ভারতের অনেক ক্লাব, উড়িষ্যার দেখুন, উড়িষ্যার সরকার সাপোর্ট করতে বলে চলছিল, এখন ঠনঠন করছে। আপনার যেই ক্লাবটা এখন দিল্লিতে, সেই ক্লাবটা তার আগে কোথায় ছিল? তার আগে ছিল হায়দ্রাবাদে। তার আগে কোথায় ছিল? তার আগে ছিল পুনেতে। তো এই বদলগুলো কিন্তু হচ্ছে, আপনারা খেয়াল রাখছেন না। এই গোয়া, চেন্নাই, এদের ভেতর ভেতর ইনভেস্টর বদলে যাচ্ছে, শুধু ক্লাবের নামটা এক থাকছে বলে আপনারা জানতে পারছেন না। তো এখন ভারতে ফুটবলের কি স্থান, ফুটবলের সমাজে তার কি অবস্থান, ভারতের টোটাল একটা অর্থনৈতিক অবস্থা, সেখানে স্পোর্টসের কী কন্ট্রিবিউশন বা স্পোর্টসের কতটা গুরুত্ব, ফুটবলের কী গুরুত্ব, সেগুলোর উপর নির্ভর করে আপনি এবার যদি আপনি বিচার করতে বসেন, দেখবেন নিতু যতই খারাপ হোক, নিতু, আমি বলছি না যে সে তুখোর মস্তিষ্ক সম্পন্ন, অ্যাটলিস্ট নট ইন ফুটবলিং টার্মস, ফুটবলিং ইন্টেলেক্টর খুবই কম, ফুটবলার চিনতে ভুল করে। কিন্তু এই যে ফান্ডিংয়ের ব্যাপারে, এইসব ব্যাপারে কিন্তু যতটা বাজে দেখানো হয় নিতুর পারফরমেন্স বা ক্লাবের পারফরমেন্স উইথ রিগার্ড টু ইনভেস্টার, ব্যাপারটা কিন্তু আদৌ ততটা খারাপ নয়। চলে, ভালো থাকবেন।